ক্লাস 12-এ যাদের ইতিহাস আছে এবং যারা কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনা করো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 12-এর সিলেবাস এখন এতটাই বিস্তারিত যে এই ভিডিওটি ক্লাস 12-এর পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীরাও দেখলে উপকৃত হবে। এই ভিডিওটি আল-বেরুনির সম্বন্ধে এতটাই বিস্তারিত যে ভিডিওটি দেখার পর তোমাদের আল-বেরুনির সম্বন্ধে কোনো রকম সংশয় থাকবে না। আল-বেরুনি ভারতে এসেছিলেন সুলতান মাহমুদের সঙ্গে। এটি একটি ছবি যেখানে সুলতান মাহমুদের পাশে আল-বেরুনি বসে আছেন। আল-বেরুনি কীভাবে ভারতে এসেছিলেন সেই বিষয়টিকে আমাদের আগে ভালো করে বুঝতে হবে। ঠিক আল-বেরুনি কোন পথে ভারতে এসেছিলেন ম্যাপের মাধ্যমে সেই বিষয়টি আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের দেশ ভারত, এখানে আফগানিস্তান রয়েছে, আফগানিস্তান, এবং এইখানে রয়েছে উজবেকিস্তান। তো এখানে ইংরেজিতে লেখা আছে, আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এই যে আফগানিস্তান যেখানে রয়েছে, আফগানিস্তান জায়গাটা, এই আফগানিস্তানে একটি জায়গা রয়েছে। ঠিক এই রকম জায়গাতে গজনি বলে একটি জায়গা আছে। সেই গজনির শাসক ছিলেন সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ তিনি উজবেকিস্তানে আক্রমণ করছেন। তখনকার সময়ে উজবেকিস্তানের নাম ছিল খোয়ারিজম। এই খোয়ারিজমে আল-বেরুনির জন্ম হয়। এই খোয়ারিজমে আল-বেরুনির জন্ম হচ্ছে। সুলতান মাহমুদ এখান থেকে এই আফগানিস্তানের গজনি নামক এলাকা থেকে তিনি ওই খোয়ারিজম, যেটা বর্তমানে উজবেকিস্তান, সেখানে তিনি আক্রমণ করছেন এবং সেখান থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে তিনি নিজের রাজ্যে অর্থাৎ তিনি গজনিতে নিয়ে আসছেন। তার মধ্যে একজন ব্যক্তি আমাদের আজকের আলোচ্য বিষয়, যিনি আল-বেরুনি। সুলতান মাহমুদ তাকে নিজের সঙ্গে গজনিতে আনছেন উজবেকিস্তান বা খোয়ারিজম থেকে, এবং গজনিতে তিনি বেশ কিছু সময় কাটাচ্ছেন। তারপর যখন সুলতান মাহমুদ ভারতে আক্রমণ করছেন, তখন আল-বেরুনিও তার সঙ্গে ভারতে প্রবেশ করছেন। এরপর আল-বেরুনি তার ভারতের যা যা জিনিস, যা যা বিষয় দেখছেন, তিনি তার বই কিতাব-উল-হিন্দ, এই বইটিতে তিনি লিপিবদ্ধ করছেন। আশা করি বোঝা গেল যে আল-বেরুনি ঠিক কীভাবে ভারতে এসেছিলেন। এরপর আল-বেরুনির বিষয়ে আরও সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জেনে নেব। আল-বেরুনির প্রকৃত নাম আবু রেহান। আমরা তাকে আবু রেহান বলেও যেমন চিনি, আবার তার সম্পূর্ণ নাম আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ আল-বেরুনি। তার উপাধি ছিল ফাদার অব মডার্ন জিওডেসি। এই জিওডেসি মানে ভূগণিত, অর্থাৎ তিনি পৃথিবীর আকার আকৃতি এই সমস্ত বিষয়ে যে পড়াশুনো, সেই বিষয়ে কিন্তু তিনি খুব দক্ষ ছিলেন। তাই জন্য তিনি ফাদার অব মডার্ন জিওডেসি নামে পরিচিত। তিনি 1793 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে, এই খোয়ারিজমের বর্তমান নাম উজবেকিস্তান, এখানে তিনি জন্মগ্রহণ করেন। তবে তার পিতামাতা ছিলেন ইরানীয়। তার পিতামাতা কিন্তু খোয়ারিজম প্রদেশের মানুষ ছিলেন না। সেই জন্য আল-বেরুনিকেও ওই খোয়ারিজম প্রদেশে বিদেশি বলে বিবেচনা করা হতো, কারণ তার পিতামাতা ইরানীয় ছিল। সেই জন্য তার একটা উপনাম, ফরাসি উপনাম দেওয়া হয়েছিল বেরুনি বলে। তো এখান থেকে এই বেরুনি নামটি এসেছে। মাহমুদ, যাকে আমরা সুলতান গজনিও বলি, মাহমুদ গজনিও বলি, কারণ তিনি গজনির শাসক ছিলেন, তাই জন্য মাহমুদ গজনি বলি। তো
তো গজনি বর্তমান আফগানিস্তানে অবস্থিত, যেটা আমরা ম্যাপেই দেখেছি। তো সুলতান মাহমুদ তিনি খোয়ারিজম জয় করেছিলেন এবং সেখান থেকে আল বিরুনিকে যুদ্ধে বন্দী হিসেবে তিনি নিজের রাজ্যে নিয়ে আসেন এবং তাকে রাজ জ্যোতিষে নিয়োগ করেছিলেন। তো এইখানে আল বিরুনির যে বইটি কিতাব উল হিন্দ, সেই বইটির ছবি, এবং এটা সুলতান মাহমুদের ছবি, যিনি গজনির শাসক ছিলেন। সুলতান মাহমুদ ভারতে মোট 17 বার আক্রমণ করেছিলেন 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে। এই 27 বছরে মোট 17 বার তিনি আক্রমণ করছেন। তো এই 17 বারের মধ্যে একবার তিনি আক্রমণ করছেন 1018 থেকে 1019 খ্রিস্টাব্দে। তো এইবারেই কিন্তু তার সঙ্গে অল বিরুনি ভারতে আসছেন। তো অল বিরুনি মোট 10 বছর ভারতে ছিলেন। 1030 খ্রিস্টাব্দে তিনি কিতাব উল হিন্দ রচনা করেন। অল বিরুনি ছিলেন একজন দার্শনিক, গণিতবিদ, সমাজবিজ্ঞানী, চিকিৎসক এবং জ্যোতিষী। তিনি পতঞ্জলির যে বই, যে যোগসূত্র বইটা নাম হচ্ছে মহাভাষ্য, সেই বইটিকে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। তিনি কপিলের সাংখ্য দর্শন অধ্যয়ন করেছিলেন। এর পাশাপাশি তার যে বই কিতাব উল হিন্দ, সেই বইটির মধ্যে প্লেটো এবং অ্যারিস্টটলের কথাও উল্লেখ করেছেন। তিনি প্রথম মুসলিম ভারতবিদ ছিলেন, ভারতের বিষয়ে তিনি কিছু লিখছেন, এরকম তিনি প্রথম ব্যক্তি ছিলেন। তিনি প্রথম মুসলিম ছিলেন যিনি সংস্কৃত শিখেছিলেন। এর পাশাপাশি তিনি গীতা, পুরাণ এই বিষয়গুলো তিনি অধ্যয়ন করেছিলেন। তার যে বই, তার বইগুলো এবার আমরা দেখব। কিতাব উল হিন্দ এই নামেও আমরা বইটা চিনি, আবার তহকক হিন্দ এই নামেও তার বইটি পরিচিত। এর পাশাপাশি এই বইটিকে আমরা খুব কম এই নামটি শুনেছি, যে মিন মকালা, এই বইটিকে বলা হয় মিন মকলা। এই যে বই কিতাব উল হিন্দ, এই বইটিকে 11 শতাব্দীর আয়না বলা হয়। এই বইটি আরও আরবি ভাষায় লেখা এবং এই বইটিকে ইংরাজিতে অনুবাদ করছেন এডওয়ার্ড সাচাও ইংরাজিতে অনুবাদ করছে। তার পাশাপাশি শান্তারাম এবং রজনীকান্ত শর্মা এই বইটিকে হিন্দি ভাষায় অনুবাদ করছেন। আরেকটি বই কিতাব উস সৈয়দনা, এই বইটিতে আল বিরুনি ওষুধের বিষয়ে বিভিন্ন তথ্য তিনি লিখে গেছেন। এরপর আল বিরুনির যে বই কিতাব উল হিন্দ, এটাই তো মেন বই। এই বইতে তিনি ভারতে কি কি বিষয়ের উপর তিনি বিশেষ জোর দিয়েছেন, সেই জিনিসগুলো এবার দেখব। তো প্রথমে তার এই বইটিতে 80টি অধ্যায় রয়েছে এবং এই বইটিতে জ্যোতির্বিদ্যাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি এই বইটিতে সামাজিক বিভিন্ন দিকের কথা তুলে ধরেছেন। তিনি তৎকালীন ভারতীয় সমাজের চতুর্বর্ণ ব্যবস্থার কথা তার বইতে উল্লেখ করেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, সেই বিষয়ে তিনি তথ্য দিয়ে গেছেন। তিনি বলছেন যে এই যে 4টি বর্ণ, এই 4টি বর্ণের নিচে আরও 8টি অন্তজ শ্রেণী ছিল, যাদের অল্লম গল্লম বলা হয়। তাদের মধ্যে ছিল ধোপা, মুচি, জাদুঘর, নাবিক, জেলে, তাঁতি, শিকারী ইত্যাদি। সমাজের এই যে 8টি অন্তজ শ্রেণী রয়েছে, যাদের অল্লম গল্লম বলা হয়, তাদের থেকেও সমাজে আরও নিচু শ্রেণীর মানুষের কথা তিনি উল্লেখ করেছেন, যাদের মধ্যে হাঁড়ি, ডোম, চণ্ডালরা অবস্থান করত। তিনি বলেছেন এই হাঁড়ি, ডোম, চণ্ডালদের সম্বন্ধে যে বাস্তবে তাদেরকে অবৈধ শিশু হিসেবে গণ্য করা হতো এবং সমাজে বহিষ্কৃত ব্যক্তির মতো ব্যবহার করা হতো। পাশাপাশি আল বিরুনি চতুরাশ্রম প্রথা অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এবং সতীদাহ প্রথা অর্থাৎ সদ্যজাত বিধবা স্ত্রী যখন তার স্বামীর জ্বলন্ত চিতায় নিজেকে আত্মাহুতি দেয়, সেই কাহিনীর ব্যাপারেও কিন্তু তিনি তার বইতে উল্লেখ করেছেন। তিনি শিক্ষার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়ে গেছেন।
তিনি বলেছেন যে বিক্রমশিলা, নালন্দা, উদয়পুর, কাশ্মীর এবং বেনারস, এই যে 5টি জায়গা, এই 5টি জায়গা সে সময়কার শিক্ষার প্রধান কেন্দ্র ছিল। আল বিরুনির মতে উত্তর ভারতের লোকেরা গাছের বাকল অর্থাৎ গাছের ছালকে লেখার কাজে ব্যবহার করত এবং দক্ষিণ ভারতের লোকেরা তাল পাতাকে লেখার কাজে ব্যবহার করত। এবং তিনি বলছেন যে হিন্দুরা তাদের লেখালেখির কাজে 50টি অক্ষরকে ব্যবহার করত, 50টি অক্ষর। এর পাশাপাশি তিনি সিদ্ধ মাতৃকা নামে একটি লিপির উল্লেখ করেন, যেই লিপি কাশ্মীর, বারাণসী এবং কনৌজ অঞ্চলে প্রচলিত ছিল। আল বিরুনি এর পাশাপাশি বেশ কিছু আরও তথ্য দিয়েছেন। বরাহমিহির এবং ব্রহ্মগুপ্তের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বৌদ্ধদের সমনীয় বলে উল্লেখ করেছেন। এই সমনীয়রা যারা ব্রাহ্মণদের ঘৃণা করতেন, তিনি বৌদ্ধ দার্শনিক নাগার্জুনের কথাও তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি মুলতান, সোমনাথ এইসব জায়গার মন্দির এবং সেখানকার দেবী মূর্তির বিষয়ে তার বইতে লিপিবদ্ধ করে গেছেন। ভারতে 10 বছর কাটানোর পর তিনি আবার গজনিতে ফিরে যান, অর্থাৎ সুলতান মাহমুদের রাজ্যে ফিরে যান। সেখানেই তিনি 77 বছর বয়সে তার মৃত্যু হয়। এইভাবে যতটা বেশি পরিমাণ পারা যায় আমি তোমাদের কাছে আল বিরুনি সম্বন্ধে তথ্য তুলে ধরলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের আল বিরুনির এবং ইতিহাসের অন্যান্য বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিও, আমি সেগুলোর সলভ করার চেষ্টা করব। ক্লাস 12-এর 3rd সেমিস্টারের ইতিহাস বিষয়ে কোন অধ্যায়ে কোন টপিক তোমাদের অসুবিধা আছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি আরও ভিডিও আনার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।